ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টেলস। আমি মিতালি আজ চলে এসেছি আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি আন্দামান ভ্রমণের প্রথম পর্ব আপনারা সবাই দেখেই নিয়েছেন। নীল আইল্যান্ডের সাইট সিইং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ডে 4-এ প্রথমেই সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সীতাপুর বিচে। সীতাপুর বিচ সানরাইজ পয়েন্ট হিসেবে বিখ্যাত। ডে 4-এর ট্যুর প্ল্যান আমার এখান থেকেই শুরু হলো। ভোরবেলা চলে গিয়েছিলাম সীতাপুর বিচ, তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। আর ভরতপুর বিচে গ্লাস বটম রাইড সেরে আমরা পুনরায় চলে গিয়েছিলাম হোটেলে। তারপর হোটেলে স্নান খাওয়া সেরে চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর 2-তে ন্যাচারাল ব্রিজ দেখার জন্য। ভরতপুর বিচে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, তবে আপনারা অবশ্যই দরদাম করে ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন। আমরা গ্লাস বটম রাইডের জন্য আগেই টিকিট কেটে নিয়েছিলাম। এবার যাচ্ছি রাইডের জন্য বোটের কাছে। এই বাঁদিকের কাউন্টারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম, বয়স, ফোন নাম্বার লিখে রাখতে হয়। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 6 জন ছিলাম, তাই আমাদের একটা বোটেই হয়ে গিয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চলে যাচ্ছি মাঝ সমুদ্রের দিকে। সেখানেই আমরা বিভিন্ন রঙের কোরাল, বিভিন্ন রকমের মাছ, আরও কত রকম জিনিস জলের নিচে দেখতে পাবো। এই গ্লাস বটম রাইডে যেখানে আমরা পা রাখি ওই জায়গায় দুটো বড় বড় গ্লাস দেয়া থাকে, আর ওই গ্লাসগুলো ছিল ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জলের নিচের পৃথিবীটাকে আমরা উপভোগ করলাম। জলের নিচে রং বেরঙের মাছ, বিভিন্ন প্রজাতির কোরাল, আরও বিভিন্ন রকমের সরীসৃপ আমরা এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পেলাম। আর এগুলো অনেকটাই কাছে লাগছিল। গভীর সমুদ্রের নিচে যে কত রকমের কোরাল, মাছ এগুলো থাকে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এই ভরতপুর বিচে গ্লাস বটম রাইড ছাড়াও ব্যানানা রাইড, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, জেট স্কি এগুলোও করতে পারেন, তবে প্রত্যেকটার জন্যই আপনারা দরদাম করে নেবেন। আর যারা এই ভরতপুর বিচে সব রকম ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান, তো তারা এই নীল আইল্যান্ডে অন্তত 2 রাত 2 দিন অবশ্যই থাকবেন। ভরতপুর বিচে গ্লাস বটম রাইড করার পর আমরা হোটেলে গিয়ে স্নান খাওয়া সেরে
চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর 2-তে ন্যাচারাল ব্রিজ দেখার জন্য। এই ন্যাচারাল ব্রিজে যাওয়ার রাস্তাটায় বাঁদিকে বিভিন্ন ধরনের দোকানপাতি পড়বে, তো সেই সব দোকান থেকে আপনারা টুকটাক কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এই ন্যাচারাল ব্রিজের এন্ট্রান্স, আমরা যাচ্ছি ন্যাচারাল ব্রিজের দিকে। এটি প্রকৃতির এক অন্যতম নিদর্শন বলতে পারেন। এখানে সম্পূর্ণরূপে ভাটা কখন পড়বে সেটা জেনে তবেই আসবেন। জোয়ার থাকলে এখানকার বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীগুলো আপনাদের চোখে পড়বে। আর একটা কথা বলে রাখি, এখানে এলে অবশ্যই কোনো হার্ডি ক্রক্স বা স্নিকার্স জাতীয় জুতো পরে আসবেন। আর খুব বয়স্কদের এখানে না আনাই ভালো হবে, জায়গাটা খুবই স্লিপারি। এই ন্যাচারাল ব্রিজটি দুটি প্রাকৃতিক প্রবাল থেকে তৈরি একটি পাথর। এখানে নাম না জানা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, রং বেরঙের মাছ, কাঁকড়া দেখতে পেলাম, যেগুলো অন্য কোথাও দেখা যায় না। তারপর ঘন্টা দেড়েক মতো এখানে সময় কাটিয়ে চলে গেলাম সোজা আমাদের হোটেলে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল 4:30 নাগাদ চলে গেলাম আবারও ভরতপুর বিচে। আর ভরতপুর বিচ ছিল আমাদের হোটেল থেকে 5 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। আর ডে 4-এর ট্যুর প্ল্যান আমার এখানেই শেষ হলো। আজ আমরা চলে এসেছি নীল আইল্যান্ড জেটিতে, কারণ আজ আমরা যাব পোর্ট ব্লেয়ার। আন্দামান শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এই স্বচ্ছ জলের নিচের পৃথিবীর কিছু জিনিস সংরক্ষিত আছে, সেখানে আজ আমরা আপনাদের নিয়ে যাব। ডে 5-এর ট্যুর প্ল্যান এখান থেকেই শুরু হলো। নীল আইল্যান্ড থেকে যাব পোর্ট ব্লেয়ার, তারপর সেখান থেকে নাভাল ও অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, শেষে সেলুলার জেল। এটা হাড্ডু জেটি, পোর্ট ব্লেয়ারের জেটির আর এক নাম। আমরা এখন চলে এসেছি নাভাল মেরিন মিউজিয়ামে। এই মিউজিয়ামে এখানকার মেরিন লাইফ ও আন্দামান নিকোবর আইল্যান্ডের ইতিহাস তুলে ধরা হয়েছে। নিকোবরের আদিবাসী গোষ্ঠীদের জীবনযাত্রা, তাদের উইপন্স, হান্টিংয়ের জন্য কেমন বোট তারা ইউজ করত, সেগুলোও এখানে রয়েছে। একটা বড় স্কেলেটন আছে এখানে, এটা হোয়েলের একটা স্কেলেটন। আচ্ছা, এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা করে। মানডে এটা ক্লোজ থাকে, আর মোটামুটি সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। লাঞ্চ ব্রেক থাকে 1টা থেকে 1:30টা। এখানকার প্রত্যেকটি রুমে আলাদা আলাদা জিনিস রয়েছে। পোর্ট ব্লেয়ারের বিখ্যাত কিছু জিনিসের মডেল এখানে দেওয়া হয়েছে।
এখানে সমস্ত মডেলের পাশে ডেসক্রিপশান লিখে দেওয়া রয়েছে, যাতে আপনারা সহজেই তা পড়ে জেনে নিতে পারেন। বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন প্রজাতির শেল, বিভিন্ন সাইজের বিভিন্ন কোরাল, সমস্ত কিছুই এই মিউজিয়ামটায় আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আসতে হবে এই নাভাল মিউজিয়ামে। আমাদের হোটেল থেকে এই মিউজিয়ামের ডিস্টেন্স ছিল মাত্র মিনিট 10 মতো। এখানকার প্রত্যেকটা মিউজিয়ামই মোটামুটি মানডে ক্লোজ থাকে, আর 9:30 থেকে 4:30 এই টাইমটাই খোলা থাকে, আর লাঞ্চ ব্রেক মোটামুটি 1টার সময় হয়। পোর্ট ব্লেয়ারে এলে অবশ্যই এই নাভাল এবং অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, এই দুটো মিউজিয়ামে আসবেন। তারপর আমরা চলে গিয়েছিলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। এখানকার টিকিট 20 টাকা, আর এখানেও আন্দামান নিকোবরই আদিবাসীদের জীবনযাত্রা, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তারপর চলে গিয়েছিলাম সোজা সেলুলার জেলে। পোর্ট ব্লেয়ারে এলে সেলুলার জেল তো অবশ্যই দেখবেন। এটি 1896 সালে নির্মাণ করা শুরু হয় আর শেষ হয় 1906 সালে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের চরম কষ্ট, ত্যাগ ও দুঃখের জন্য এটিকে কালাপানি নামও দেওয়া হয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট অনলাইনে বুক করতে হয়। 3টি শো হয়, 5:50, 6:50 ও 7:50। আর মূলত হিন্দি ও ইংলিশে এই শোগুলো হয়। এই সেলুলার জেলের 7টি উইংস ছিল, আর মিডিল পোর্শনে আছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে প্রত্যেকটি উইংসের বন্দীদের ওপর নজর রাখা হতো। এটা এখন ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের কাছে গুরুত্ব পেয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ফ্ল্যাগ পয়েন্টে। কথিত আছে 1943 সালের 30শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক এই জায়গায় ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেছিলেন। তারপর চলে গিয়েছিলাম করবিনস কোভ বিচে। যদিও হ্যাভলক ও নীলের পর এই বিচটা আমার মোটেও ভালো লাগেনি। অবশেষে গিয়েছিলাম আবারও 6:50 আমাদের সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শোটা এখানকার দেখবেন। আজ আমার আন্দামান ভ্রমণের শেষ দিন। ডে 6-এর ট্যুর প্ল্যান এখান থেকেই শুরু হলো। আজ আমরা সকাল সকাল স্নান সেরে চলে এসেছি রাজীব গান্ধী স্পোর্টিং কমপ্লেক্সে। এখান থেকেই রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ডের ফেরি সার্ভিস আছে। আমরা এখন চলেছি রস আইল্যান্ডের দিকে। এটা রস আইল্যান্ড। এই দ্বীপের মনোমুগ্ধকর পরিবেশ এবং সেখানে হরিণের অবাধ বিচরণ পর্যটকদের অবশ্যই আকৃষ্ট করবে। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ঐতিহাসিক দ্বীপ। 2018 সালে দ্বীপটির নাম পরিবর্তন করে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ।
1941 সালের ভূমিকম্পের পর এখানকার সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে এখনও এই দ্বীপের ধ্বংসাবশেষ যেমন গির্জা, কমিশনারের বাড়ি, বিভিন্ন কার্যালয় এগুলো এখনও রয়েইছে। এই রস আইল্যান্ড ব্রিটিশ শাসনের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে পর্যটকদের কাছে এক আলাদা স্থান করে নিয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি হাজির করতে পারি। এরপর চলে গেলাম সোজা লাইট হাউসে। এটি রস আইল্যান্ডের সবথেকে সুন্দর একটি জায়গা। এই লাইট হাউস দেখতে কখনোই মিস করবেন না কিন্তু। আর এখানেই আপনার ম্যাক্সিমাম টাইম কেটে যাবে। তো ফেরি 1 ঘন্টা মতো সময় দেয়, কিন্তু আমরা 1.5 ঘন্টা সময় নিয়ে এসেছিলাম। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। প্রথমেই চলে আসবেন এই লাইট হাউস, তারপর ঘুরে নিচের দিকে নামতে নামতে বাকি জিনিসগুলো আপনারা দেখবেন। এবার আমরা চলে যাচ্ছি সোজা আমাদের বোটের দিকে। ক্রমশ আমরা নিচের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। রস আইল্যান্ডের পর আপনারা যেতে পারেন নর্থ বে আইল্যান্ড, তবে ওটা আমরা স্কিপ করেছিলাম। নর্থ বে আইল্যান্ডে সাধারণত লাইট হাউস তো আছেই, আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়, তো আমরা এখানে স্কিপ করেছিলাম। আমি দুজনের মতো একটা এস্টিমেট এখানে দিয়ে দিলাম, আপনাদের একটু কম বেশি হতে পারে। হোটেলস, গাড়ি, ওয়াটার অ্যাক্টিভিটিসের ওপর সেটা ডিপেন্ড করবে। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই অনেকটা সুবিধে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো টাটা।